হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডিং টুল। আজকে আমরা নতুন একটা সিরিজ স্টার্ট করব, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট এবং কনসার্নিং একটা টপিক। এই টপিকটা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে খুবই লাগে। একটা ম্যানেজারিয়াল পোস্টে জব পেতে গেলে কিন্তু এই কনসেপ্ট সম্বন্ধে একটা গভীর নলেজ থাকতে হবে। এই সিরিজের আজকেই ফার্স্ট ভিডিও, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফার্স্ট চ্যাপ্টারটার নামও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আজকে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা হবে। এই তিনটে পয়েন্ট কিন্তু এক্সামে প্রচুর বার এসেছে এবং সেমিস্টার এক্সামে যারা কলেজে পড়ছে তারাও জানবে, সেমিস্টার এক্সামে কিন্তু এই টপিকগুলো হচ্ছে খুবই হট টপিক। মানে হচ্ছে আহ এই কোয়েশ্চেনগুলো প্রায়ই দেখা যায়, ইয়ারের কোয়েশ্চেনও এগুলো দেখা গেছে। আচ্ছা, তাহলে আজকে আমরা তিনটে টপিক নিয়ে আহ দেখবো। ফার্স্ট আমরা ইন্ট্রোডাকশন দেখবো যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি, কোথায় কাজে লাগে, কি হয় না হয়, এবং কে কি ব্যাপারে এখানে এটা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেখবো। আর তারপর দেখবো নেচার অ্যান্ড ফিচার। এই যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এটার নেচারটা কি রকম, এটা ফিচার কি কি আছে, আর অবজেক্টিভ মানে হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে বা কর্পোরেট ওয়ার্ল্ডে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি কি কারণে, কি কি অবজেক্টিভে আমরা ইউজ করতে পারবো। তাহলে শুরু করি ইন্ট্রোডাকশন দিয়ে। ইন্ট্রোডাকশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন। এসসি কুচালের ডেফিনেশনটা, এটা কিন্তু এক্সামেও লেখা যাবে বা বিভিন্ন জায়গাতে এটা অ্যাপ্লাই করা হয়। এসসি কুচালের ডেফিনেশন এটা। এসসি কুচাল opines financial management deals with procurement of funds and their effective utilization in the business। তাহলে এসসি কুচালের মতে কি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে প্রকিউরমেন্ট অফ ফান্ডস, মানে ফান্ডকে অ্যাকুইজিশন করা, ফান্ড জোগাড় করা। একটা ব্যবসা চালানোর জন্য অনেক ফান্ডের দরকার পড়ে, সেই ফান্ডকে জোগাড় করা এবং এফেক্টিভ ইউটিলাইজেশন ইন দ্য বিজনেস, এবং ব্যবসার মধ্যে সেই ফান্ডটাকে এফেক্টিভ ভাবে ইউজ করা, যে জায়গায় দরকার সেই জায়গায় ফান্ডটাকে অ্যালোকেট করা, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মে বি ডিফাইন্ড অ্যাজ, যদি এসসি কুশলের ডেফিনেশন লেখো তাও হবে, যদি না হয় তাহলে এমনি ডেফিনেশনও লিখতে পারো। Financial management is an integral part of general management engaged in raising of finance, allocation and utilization of finance or funds and other managerial functions for the overall growth of enterprise। মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি একটা ইন্টিগ্রাল পার্ট অফ জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট মানে কি, যে বিভিন্ন রকম ব্যবস্থা করা, ব্যবসার মধ্যে যে মানুষজন কাজ করছে, মেশিন কাজ করছে, ইকুইপমেন্টস, রিসোর্স, এগুলো সব ম্যানেজ করা, সেই ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিসের সাথে যুক্ত, রেজিং অফ ফাইন্যান্স, ফাইন্যান্স জোগাড় করা, অ্যালোকেশন করা মানে কোন ফান্ড, কতটা ফান্ড কোথায় যাবে, ইউটিলাইজেশন অফ ফাইন্যান্স, এবং গেলে কি ইউটিলাইজ হবে এবং গেলে কি কাজে লাগবে সেটা, এবং অন্যান্য ম্যানেজারিয়াল ফাংশন যেগুলো ওভারঅল কিন্তু এন্টারপ্রাইজের ফাইন্যান্সিয়াল গ্রোথের দিকে নজর রাখছে, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে জেনারেল ম্যানেজমেন্টেরই একটা পার্ট, কিন্তু সেই পার্টে কি করা হচ্ছে, পার্টিকুলারলি সেই পার্টে ফাইন্যান্স কিভাবে জোগাড় হবে, সেই ফাইন্যান্স কোথায় অ্যালোকেট হবে, কতটা পরিমাণে অ্যালোকেট হবে, এবং তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই কতটা হবে, তার প্রফিট কতটা তৈরি হচ্ছে, এবং আদার যে ম্যানেজারিয়াল ফাংশন গুলো আছে যেমন ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া, তারপরে বিভিন্ন ফাইন্যান্সিং ডিসিশন নেওয়া, ডিভিডেন্ড কতটা দেবে ডিভিডেন্ড ডিসিশন নেওয়া, বিভিন্ন ক্রেডিট কোথা থেকে আসবে, আমরা কাকে কতদিন ক্রেডিট দেব, সেই ক্রেডিট ম্যানেজমেন্ট করা, সবগুলো কিন্তু এই ম্যানেজেরিয়াল ফাংশনস এর মধ্যে আসছে, যেটা কিন্তু একটা জেনারেল ম্যানেজমেন্টেরই পার্ট। মানে এটাও কিন্তু ওই ম্যানেজারই করছে, কিন্তু সেই ম্যানেজার কিন্তু পার্টিকুলারলি ফাইন্যান্স নিয়ে কাজ করছে, সেই জন্য এটাকে বলছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা কি করে, ওভারঅল কিন্তু এন্টারপ্রাইজের যে ফাইন্যান্সিয়াল গ্রোথ, যে অন্যান্য কম্পিটিটিভ এন্টারপ্রাইজের সাথে বা স্ট্যান্ডার্ড, একটা স্ট্যান্ডার্ড বেঞ্চিং এর সাথে একটা যে ডেভিয়েশন সেটাকে মেজার করছে এবং তার এগেনস্টে কন্ট্রোল নিচ্ছে, এবং ওভারঅল কিন্তু এন্টারপ্রাইজের গ্রোথের দিকে নজর দিচ্ছে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের নেচার আর ফিচার কি কি আছে। প্রকিউরমেন্ট অফ ফান্ড, ফার্স্টে আমরা বলেছিলাম যে এটা কিন্তু ফান্ডকে জোগাড় করে, ফান্ড অ্যাকুইজিশন করে, এটা এর মেন অবজেক্টিভ। আর বলতে পারো এর নেচার ফিচারের সব থেকে ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। প্রথমে কি করে, আইডেন্টিফিকেশন
আইডেন্টিফিকেশন অফ সোর্সেস, আইডেন্টিফিকেশন অফ সোর্স অফ ফান্ডস, মানে প্রথমে ফান্ডের বিভিন্ন সোর্স গুলোকে আইডেন্টিফাই করে, মানে ফান্ড কোথা কোথা থেকে আসবে সেই সোর্স গুলোকে আইডেন্টিফাই করা এদের ফার্স্ট স্টেপ। এবং এই আইডেন্টিফিকেশনের পরে এরা কি করে, সিলেকশন অফ সোর্স অফ ফান্ড আফটার ইভ্যালুয়েশন অফ দ্য সোর্সেস। তাহলে এরা কি করছে, তারপরে সিলেকশন অফ সোর্সেস অফ ফান্ডস আফটার ইভ্যালুয়েশন অফ সোর্সেস, তাহলে যে সোর্স গুলো কোথা কোথা থেকে ফান্ড আসবে সেইগুলোকে আইডেন্টিফাই করার পর এরা কিন্তু ইভ্যালুয়েট করছে যে কোন সোর্সটা ভালো, কোন সোর্সে ইকোনমিক্যাল রেট আছে, কোন সোর্সে কিন্তু একটা মানে আমাদের প্রফিট আছে, সেই সোর্স সেই সোর্সটাকে নেওয়া হবে। এই ইভ্যালুয়েশনটা ওরা করছে, সেই ইভ্যালুয়েশন করার পরেই কিন্তু সেই সোর্সটাকে সিলেক্ট করছে। সিলেক্ট করার পর কি করছে, ডিটারমিনেশন অফ ক্যাপিটাল মিক্স, ক্যাপিটাল মিক্স কি রকম হবে, মানে কোন ফাইন্যান্সিয়াল সোর্স থেকে কতটা ক্যাপিটাল নেওয়া হবে, এদিকের ফাইন্যান্সিয়াল সোর্স থেকে কতটা ক্যাপিটাল নেওয়া হবে, এরকম ভাবে কিন্তু ক্যাপিটাল মিক্স তৈরি করছে। তারপর রেজিং অফ ফান্ডস, এরপর কিন্তু এরা ফান্ড রেজ করছে। রেজিং অফ ফান্ড মানে এরপরে ক্যাপিটাল মিক্স তৈরি করার পরে কিন্তু এরা ফান্ড রেজ করছে, ফান্ড জোগাড় করছে। তারপর কনসিডারেশন অফ কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে যে পিভি ফ্যাক্টর গুলো হয়, ডিসকাউন্টিং ফ্যাক্টর যেগুলো হয় সেগুলো কিন্তু এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এর মধ্যেই একটা স্টেপ। কস্ট অফ ক্যাপিটাল মানে কি, কস্ট অফ ক্যাপিটাল মানে যে ডিসকাউন্টিং ফ্যাক্টর হয়, পিভি ফ্যাক্টর হয়, মানে প্রেজেন্টে তার ভ্যালুটা কত, মানে নেট প্রেজেন্ট ভ্যালুটা কত, সেইগুলো ডিটারমিনেশনের জন্য কিন্তু এই কস্ট অফ ক্যাপিটাল, পিভি ফ্যাক্টর, ডিসকাউন্টিং রেট এগুলো কিন্তু লাগে। সেই কনসিডারেশন অফ কস্ট অফ ক্যাপিটালও কিন্তু এই প্রকিউরমেন্ট অফ ফান্ডস এর মধ্যেই আসে, যেটা অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের পার্ট। তারপরে কি নেচার আছে, এফেক্টিভ ইউজ অফ ফান্ড, ফান্ডের কিন্তু এফেক্টিভ ইউজ করতে হবে, মানে ফান্ডটা যে ভালো জায়গাতে কাজে লাগাতে পেরেছি, যেখানে প্রফিটেবিলিটি ম্যাক্সিমাম, সেখানে যে যতটা সম্ভব ফান্ড আমরা সেখানে অ্যালোকেট করতে পেরেছি, এইটার দিকে কিন্তু এরা নজর রাখে। এর ফলে কি হয়, এর ফলে কিন্তু সেফটি বাড়ে, মানে যে ফান্ডটা আমরা অ্যালোকেট করি সেই ফান্ডটা সেফ থাকে। লিকুইডিটি, লিকুইডিটি মানে কি, যখনই টাকার দরকার পড়বে যেন ওই ফান্ডটা আমরা অ্যাক্সেস করতে পারি, তাহলে সেই ফান্ডটা সেফ জায়গায় থাকবে, সেই ফান্ডটা অ্যাক্সেসেবল হবে, আর সেই ফান্ডটা প্রফিটেবল হবে, প্রফিটেবিলিটি থাকবে। প্রফিটেবিলিটি মানে আমরা এমন একটা জায়গায় ফান্ডটাকে অ্যালোকেট করব যেখান থেকে আমাদের রেট অফ রিটার্নটা হাই, যেখান থেকে আমরা প্রফিট আর্ন করতে পারবো, সেই রকম জায়গাতেই কিন্তু আমরা ফান্ডটাকে অ্যালোকেট করব, যেখানে সেফ থাকবে, যেখানে আমরা সহজেই অ্যাক্সেস করতে পারবো, এবং যেখানে প্রফিটেবিলিটি হাই থাকবে। ফ্লেক্সিবিলিটি, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু ফ্লেক্সিবল একটা গ্রাউন্ড। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যখন এন্টারপ্রাইজের ভেতরে ভেতরে কোনো চেঞ্জ হয় বা এন্টারপ্রাইজের বাইরে কোনো চেঞ্জ হয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু সেই অনুযায়ী নিজেকে চেঞ্জ করে নেয়, অর্থাৎ এটা একটা ফ্লেক্সিবল গ্রাউন্ড। এমন নয় যে পলিসিজের জন্য এন্টারপ্রাইজকে কোনোভাবে লস করতে হচ্ছে, তা নয়, এন্টারপ্রাইজের চেঞ্জ অনুযায়ী কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়। আচ্ছা, ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিন্তু ম্যানেজমেন্টে ডিসিশন মেকিং এ একটা মোস্ট পিভটাল একটা পয়েন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং এ সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওরা কি কি ডিসিশন নেয়, ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়, ফাইন্যান্সিং ডিসিশন নেয়, মানে ইনভেস্টমেন্ট ডিসিশন মানে কি, কোথায় কোথায় কোন জিনিসটা বা কোন অ্যাসেটটা বা কোন পোর্টফোলিওতে কি ইনভেস্ট হবে, এই ডিসিশনটা কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টই নেয়। আর হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন, মানে ধরো কোনো একটা মেশিন কেনা হবে, সেটা ক্যাশে কেনা হবে না সেটা ক্রেডিটে কেনা হবে, না সেটা ইএমআই এর উপর কেনা হবে, না কি ওয়ান টাইমে কেনা হবে, এই ডিসিশন গুলো কিন্তু ফাইন্যান্সিং ডিসিশনের মধ্যে পড়ছে, এটাও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের আন্ডারে করতে হয়। আর ডিভিডেন্ড ডিসিশন, মানে যে প্রফিটটা আমরা ইনকাম করছি সেই প্রফিটটা কি আমরা ডিভিডেন্ড হিসেবে শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেব, নাকি আমরা ওই প্রফিটটাকে ব্যবসার মধ্যে রিটেন করব, এই ডিসিশন গুলো কিন্তু ডিভিডেন্ড ডিসিশন বলছে। ডিভিডেন্ড ডিসিশনের মধ্যে আমরা দেখতে পাই যে আমরা সেটাকে রিজার্ভ করে রাখবো, দিয়ে আমরা ওটাতে ডেপ্রিসিয়েশনের জন্য কাজে লাগাবো, নাকি ওটা ডিভিডেন্ড হিসাবে শেয়ার হোল্ডারদের দিয়ে দেবো, নাকি কোনো রিপ্লেসমেন্টে কাজে লাগাবো, নাকি এক্সটেনশন অফ দ্য ফ্যাক্টরি, এসব
কাজে লাগাবো, মানে কোন কাজে আমরা এই প্রফিটটাকে লাগাবো সেটা কিন্তু ডিভিডেন্ড ডিসিশনের মধ্যে আসে। আর ফাইন্যান্সিং ডিসিশনের মধ্যে আসে যে কোন প্ল্যানে কাজ হবে যাতে আহ, ওর প্রফিটেবিলিটিটা ম্যাক্সিমাম থাকে, বা কোন মেশিনটা কিভাবে কেনা হবে, কোন এমপ্লয়ীদের কিভাবে ওয়েজ বা স্যালারি পেমেন্ট করা হবে, ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাডমিনিস্ট্রেশন মানে কম্পেনসেশন ম্যানেজমেন্ট, অথবা আহ কোনো মেশিন কেনার সময় বা মেশিনকে রিপ্লেস করার সময় এই ফাইন্যান্সিং ডিসিশন গুলো কাজে লাগে। আর ইনভেস্টমেন্ট ডিসিশন মানে বললাম যে কোন পোর্টফোলিওতে ইনভেস্ট হবে, কোন অ্যাসেটে ইনভেস্ট হবে, আর কোথায় ইনভেস্ট করলে আমাদের রিটার্নটা ম্যাক্সিমাম হবে, সেইগুলো কিন্তু এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই পার্ট। তারপরে আমরা দেখব ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে কি আছে? ডিটারমিনেশন অফ ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কতটা ক্যাপিটাল ব্যবসাতে লাগবে, মানে কতটা ফান্ড ব্যবসাতে লাগবে, সেটা কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ। ফ্রম অ্যান্ড প্রপোর্শন অফ ক্যাপিটাল, কোথা থেকে কতটা কতটা ফাইন্যান্স আসবে, আর প্রপোর্শন কি রকম অনুপাতে আসবে ক্যাপিটাল, মানে বিভিন্ন সোর্স আছে, ধরো সোর্স এ বি সি আছে, সেই এ বি সি থেকে আমরা ক্যাপিটাল নেব, এবং ধরো এ থেকে আমরা নিলাম 1%, বি থেকে নিলাম 2%, সি থেকে নিলাম 3%, এরকম করে প্রত্যেকটা সোর্স থেকে আমরা একটা প্রপোর্শনে ক্যাপিটাল নিলাম। সেটা কিন্তু আমাদেরকে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করে রাখতে হবে। আর ফাইন্যান্সিয়াল পলিসিস, বিভিন্ন ধরনের পলিসিস বানাতে হয়, যে কি রকম ভাবে কোন পলিসি অনুযায়ী এন্টারপ্রাইজের ভিতরে কাজ হবে, যার ফলে খুব সহজেই অর্গানাইজেশনাল গোল গুলো ফুলফিল হবে, সেই পলিসিস গুলো কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে ক্রিয়েট করতে হয়। আর প্রসিডিওর মেথডস অফ রেজিং ক্যাপিটাল, কি প্রসেসে বা কি মেথডে আমরা ক্যাপিটালকে অ্যাকুইজিশনে করব, মানে ক্যাপিটাল গ্যাদার করতে গেলে আমাদের কোন কোন প্রসিডিওর বা কোন কোন মেথড লাগবে, সেগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ করতে হয়। এছাড়া করতে হয় ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস, মানে সারা বছর যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলাম, যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস গুলো হলো, সেগুলো কতটা ফ্রুটফুল হলো, সেগুলো কতটা বিজনেসে বিজনেসে কাজে লেগেছে, এবং কতটা অর্গানাইজেশনাল গোল ফুলফিল হয়েছে, আর ওভারঅল গ্রোথ, ওভারঅল পারফরমেন্স, এগুলো কিন্তু অ্যানালিসিস করতে হয়। এটাকেই বলে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস। আর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, কস্ট কন্ট্রোল থ্রু বাজেটারি কন্ট্রোল অ্যান্ড স্ট্যান্ডার্ড কস্টিং। আচ্ছা, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মানে কি? সারা বছর যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলাম, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি করলাম, সেগুলোকে আমরা অ্যানালিসিস করলাম, অ্যানালিসিস করার পর আমরা কিছু যদি ডেভিয়েশন দেখতে পাই, যে আমরা এই ধরনের প্ল্যানিং করেছিলাম কিন্তু কাজে এটা হয়ে গেছে, তার মানে কিছু ডেভিয়েশন হয়েছে, তাহলে এই ডেভিয়েশনটাকে কারেক্ট করতে গেলে আমাদের কিছু ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মেজার করতে হবে। এই ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মধ্যে কি পড়ছে? কস্ট কন্ট্রোল। কস্ট কন্ট্রোল কার মাধ্যমে করা হয়? বাজেটারি কন্ট্রোল, মানে আমরা পুরো বাজেটটাকে আবার রিফ্রেম করব, আবার ওটার প্ল্যানিং করব, তাহলে আমরা বাজেটারি কন্ট্রোল করব, এবং বাজেটারি কন্ট্রোল করলেই কি হয়ে যাবে? কস্ট কন্ট্রোল হয়ে যাবে। এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম আছে, সেই স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পারি যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কতটা ফ্রুটফুল হয়েছে, এবং আরো বেশি সেটাকে কাজে লাগাতে গেলে কি কি কন্ট্রোল আমাদেরকে নিতে হবে। এছাড়া বললাম যে ক্রেডিট ম্যানেজমেন্ট। ক্রেডিট ম্যানেজমেন্ট কি? কার কাছ থেকে আমরা ক্রেডিট নেব, কত দিনের জন্য ক্রেডিট নেব, এবং কাকে আমরা ক্রেডিট দেব, ক্রেডিট পিরিয়ড কত, এবং ক্রেডিট পিরিয়ড মিস হলে কি হবে, এইগুলো কিন্তু ম্যানেজ করাটাই হচ্ছে ক্রেডিট ম্যানেজমেন্টের মধ্যে পড়ছে, এটাও একটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই পার্ট। এরপরে আমরা চলে যাচ্ছি অবজেক্টিভস। অবজেক্টিভস এর মধ্যে আমরা বললাম কি কি অবজেক্টিভ থাকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে অবজেক্টিভ, ফার্স্ট মেন অবজেক্টিভ, যেটার জন্যই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টকে কর্পোরেট ওয়ার্ল্ডে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে রেজিং অফ ফাইন্যান্স। ফাইন্যান্স, পয়সা পাতি কথায় পয়সা জোগাড় করাটাই হচ্ছে মেন অবজেক্টিভ। তারপর অ্যালোকেশন অফ ফাইন্যান্স অর ফান্ডস, তাহলে যে পয়সাটা আমরা জোগাড় করলাম, সেই ফাইন্যান্সটা, সেই ফান্ডটা কোথায় অ্যালোকেট হবে, সেটাও এর একটা অবজেক্টিভ। যে মানে সেই ফান্ডটা
কোন ইয়েতে কোন প্ল্যানে ঢুকলে সব থেকে বেশি প্রফিটেবল হব আমরা, বা তার রিটার্নটা বেশি হবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। সেই রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কার বেশি, তাহলে সেই জায়গাতে অ্যালোকেট করা ফান্ড গুলোকে, সেটা হচ্ছে ওর একটা অবজেক্টিভ। তারপর হচ্ছে প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে, যে এটা এই পয়েন্টটা কিন্তু আগে দিয়েও বললাম। প্রপার ইনভেস্টমেন্ট ডিসিশন মানে কোন পোর্টফোলিওতে কোন অ্যাসেটটা কখন কিভাবে ইনভেস্ট করব, এবং কত দিনের জন্য ইনভেস্ট করব, এবং ইনভেস্ট করলে তার রিটার্নটা কি হবে, সেটা ট্যাক্স ফ্রি নাকি ট্যাক্সেবল, এগুলো সব জাজ করা, এগুলো সব মেনটেন করাটা, এটা একটা অবজেক্টিভ। ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথকে ম্যাক্সিমাইজ করা মানে বিজনেসের মধ্যে যে ওয়েলথটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে যে কোন ফাইন্যান্সিয়াল পলিসিতে গেলে সেটা ম্যাক্সিমাইজ হচ্ছে, মানে ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ। ব্যবসার ধনসম্পত্তিটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দেয় এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে ম্যাক্সিমাইজেশন অফ ওয়েলথ করে কি হয়, ইমপ্রুভমেন্ট অফ দ্য মার্কেট ভ্যালু অফ শেয়ারস, ইমপ্রুভমেন্ট অফ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ারস। মানে ওয়েলথ ম্যাক্সিমাইজ হলেই কিন্তু মার্কেট ভ্যালু, শেয়ার তো মার্কেট ভ্যালু থাকে, সেই মার্কেট ভ্যালুর উপরও কিন্তু ব্যবসা ডিপেন্ড করছে, কারণ কি মার্কেট ভ্যালু যা হবে সেই অনুযায়ী শেয়ার হোল্ডাররা শেয়ারগুলোকে পাবে এবং সেই টাকাটাই ব্যবসাতে ঢুকবে। তাই জন্য কিন্তু শেয়ারের প্রাইসও কিন্তু ব্যবসার ফাইন্যান্সে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তাহলে সেই মার্কেট প্রাইসটা, শেয়ারের মার্কেট প্রাইসটা কিন্তু মেনটেন থাকে এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করলে। তারপর কি আর্নিং রিজনেবল প্রফিট, প্রফিট কিন্তু রিজনেবল হবে, মানে এমন নয় যে আমরা লসে চলছি, এমন ফাইন্যান্সিয়াল পলিসি করলাম যে আমরা লসেই চলছি, এটা কিন্তু হবে না। এর একটা অবজেক্টিভ কিন্তু রিজনেবল প্রফিট, প্রফিট কিন্তু থাকতেই হবে। কোঅর্ডিনেশন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করলেই তো, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলেই তো হবে না, সেটা অন্যান্য ডিপার্টমেন্টে ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা গোটা অর্গানাইজেশন লেভেলে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে কিন্তু এটা করতে গেলে লাগবে কোঅর্ডিনেশন, মানে একটা ডিপার্টমেন্টের সাথে অন্য একটা ডিপার্টমেন্টের সম্পর্ক থাকতে হবে। আমি একটা প্ল্যান বানাচ্ছি এবং অন্যান্য ডিপার্টমেন্টকে আমি জানাচ্ছি না, তাহলে কাজটা কিভাবে হবে? আমি কোনো প্ল্যান করলে অবশ্যই সেটাকে কোঅর্ডিনেট করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে সব কটা ডিপার্টমেন্টের মধ্যে। সেটা কিন্তু এটা একটা অবজেক্টিভ, যে প্ল্যান বানালাম এবং সমস্ত ডিপার্টমেন্টে সেটা কোঅর্ডিনেট করে অর্গানাইজেশন লেভেলে সেটা ইমপ্লিমেন্ট করলাম। আচ্ছা, প্রিজার্ভেশন অফ ক্যাপিটাল ফান্ডস, প্রিজার্ভেশন অফ ক্যাপিটাল ফান্ডস মানে কি, যে ক্যাপিটাল ফান্ডস গুলো, মানে যে ক্যাপিটালটা ব্যবসাতে লেগেছে, ব্যবসাতে ইনভেস্টেড হয়েছে, সেটা কিন্তু প্রিজার্ভ করতে হবে। মানে সেই ক্যাপিটাল ফান্ডটা যেন লস না হয়ে যায়, যেটা যেন সেই ব্যবসাটা একটা প্রফিট যদি নাও হয়, ব্যবসাটা যেন লসে না চলে, যে ক্যাপিটালটা আমি ইনভেস্ট করছি সেটা যেন রিটার্ন হয়ে আসে। তাহলে ক্যাপিটাল ইনভেস্টেডটা যেন প্রিজার্ভ থাকে, এটা একটা অবজেক্টিভ। আর প্রপার ট্যাক্স প্ল্যানিং, মানে ট্যাক্স কিন্তু ইনকামের ওপর একটা এফেক্ট ফেলছে, সেই ট্যাক্সটা প্ল্যানিং করা অবজেক্টিভে আসছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের। প্রপার ট্যাক্স প্ল্যানিং কার অনুযায়ী করতে হবে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ট্যাক্স প্ল্যান করতে হবে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হচ্ছে ভ্যাট, এছাড়া আছে সার্ভিস ট্যাক্স আছে, জিএসটি আছে, এবং বিভিন্ন ডাইরেক্ট ট্যাক্স আছে, অর্গানাইজেশনাল ট্যাক্স আছে। সেই ট্যাক্স গুলো অনুযায়ী কিন্তু প্রপার ট্যাক্স প্ল্যানিং করতে হবে, যে কিভাবে আমাদের ট্যাক্সটা যতটা সম্ভব বাঁচানো যায়, যার ফলে প্রফিটের পরিমাণটা বাড়বে। প্রফিটের পরিমাণটা বাড়লে কি হবে, পরের অ্যাকাউন্টিং ইয়ারে ফাইন্যান্সিং এ একটা হেল্প করবে, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনে হেল্প করবে, শেয়ার হোল্ডারদের জন্যও ভালো এটা, যেহেতু ডিভিডেন্ড বাড়বে তাহলে শেয়ার হোল্ডারদের প্রপোর্শনও বাড়বে। এই জন্য কিন্তু প্রপার ট্যাক্স প্ল্যানিংটা খুব দরকার, এটা একটা অবজেক্টিভ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। তাহলে এই কটা মেন অবজেক্টিভ আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই তিনটে পয়েন্ট নিয়েই আলোচনা করলাম। এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। এর পরের দিন আমরা আবার
আরো 3টে পয়েন্ট নিয়ে আলোচনা করব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টেরই। তাহলে আজকে এতটা পর্যন্তই থাকলো। এতটা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। বেল আইকনটা ক্লিক করতে পারেন নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।